আমরা এখন শুরু করবো সালোক সংশ্লেষণ, একেবারে এ টু জেড যেটা পড়তে হয়। কনসেপ্টটা সবার আগে বুঝতে হবে। আপনি যদি কনসেপ্ট না বোঝেন, এটা এতই কমপ্লেক্স একটা জিনিস বায়োলজির, আপনার পক্ষে বোঝা সম্ভব না। সো আমরা খুব ইজি ওয়েতে কনসেপ্টটা বোঝার চেষ্টা করবো। প্রথম যে আলোচনা এখানে, ওকে। সো আমরা শুরু করি এখান থেকে। ফটো সিনথেসিস, যার আরেকটা বাংলা পরিভাষা হচ্ছে সালোক সংশ্লেষণ, রাইট? আচ্ছা, ব্যাপারটা আসলে কি বলছে আমরা একটু দেখি এখানে। আলোক মানে কি লাগবে? লাইট লাগবে, আলো লাগবে, এবং সা থেকে হচ্ছে সঙ্গে। তাহলে বলো তো, এই বিক্রিয়াটা যদি আমরা ঘটাইতে চাই, এই ঘটনাটা যদি ঘটাইতে চাই, এর সঙ্গে কি লাগবে? আলো লাগবে। তো আলোর উৎস তো আমরা জানি যে সব উৎস বন্ধ হইলেও এমন একটা উৎস আছে যে উৎসটা কখনো বন্ধ হয় না, এটা হচ্ছে সূর্য। তাহলে আমরা বলি যে আমরা এই প্রক্রিয়াটা যদি ঘটাইতে চাই, আমাদের কি লাগবে? সূর্যালোক লাগবে। কি লাগবে? সানলাইট লাগবে। আচ্ছা, সংশ্লেষণ, এই শ্লেষণ শব্দের অর্থ হলো কোনো কিছু তৈরি বা থিসিস করা, ওকে, তৈরি করা। আর সং মানে হচ্ছে সঙ্গে। আবার দেখো কি লিখছে, সঙ্গে। তাহলে কোনো কিছু যদি আমরা তৈরি করতে চাই, তাহলে এ এবং বি কে আমরা একসঙ্গে করব। এই সঙ্গে বলতে বোঝাচ্ছে একসঙ্গে করা, করে আমরা কোনো কিছু তৈরি করতে পারবো, রাইট? তাহলে আমরা আরেকবার দেখি এদিকে। ফটো, ফটো মানে হচ্ছে আলো, দ্যাট মিনস সানলাইট। সিনথেসিসে একটু দেখো, এই যে এখানে লেখা আছে সিন, সিন শব্দের অর্থ হলো টুগেদার, আর থেসিস শব্দের অর্থ হলো তৈরি। তার মানে কি এইটার ওইটা সেম জিনিস বোঝাইলো না? সেম জিনিস বোঝাইছে যে সানলাইট লাগবে, এই যে সানলাইট, দুইটা জিনিস একসঙ্গে করতে হবে, এই যে সঙ্গে, দেন আমরা কিছু তৈরি করতে পারবো, এই যে তৈরি, ওকে। আচ্ছা, কি সেটা ঘটে আমরা একটু ওইটা দেখি। এই যে দেখো, আমাদের লাগবে পানি এবং কার্বন ডাইঅক্সাইড। আমরা যদি এই দুইটা তৈরি করতে একসাথে করতে পারি, এই সময় যদি আমরা সূর্যালোক নেই, কারণ সূর্যালোক তো সঙ্গে লাগবেই, এই যেখানে বলছি সঙ্গে লাইট লাগে, এবং ডেফিনেটলি ক্লোরোফিল, ক্লোরোফিল লাগবে। কেন লাগবে আমরা একটু পরে আলোচনা করব। তাইলেই আমাদের কি উৎপন্ন হবে? C6H12O6, সাথে পানি তো উৎপন্ন হবেই, এবং অক্সিজেন উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? অক্সিজেন উৎপন্ন হবে। খুব চমৎকার একটা জিনিস, ওটা আমাদের কাজে লাগে। আমাদের কিন্তু উদ্দেশ্য এটা ছিল না। পৃথিবীর প্রাণীগুলার কি হবে হবে এটা কিন্তু উদ্ভিদ জানে না। পৃথিবীর প্রাণী বাঁচুক আর মরুক, তাদের কিন্তু কোনো চিন্তা নাই। বরং ওরা কি করে? নিজের খাদ্যটা তৈরি করে। উদ্ভিদ কি করে? নিজের খাদ্যটা তৈরি করে। আর খাদ্য তৈরি করতে গিয়ে সে পুরা পৃথিবীকে এই জিনিসটা দিয়ে দিতেছে। সে কিন্তু চায় নাই, কিন্তু এটা হয়ে গেছে। তো যে জিনিস তুমি কোথাও চাইবা না কিন্তু হয়ে গেছে, দ্যাট ইজ কল বাই প্রোডাক্ট। কি বলে সেটাকে? বাই প্রোডাক্ট বা উপজাত। এই জাত শব্দের অর্থ হচ্ছে তৈরি হওয়া বা জন্ম নেওয়া। জাত শব্দের অর্থ তৈরি হওয়া বা জন্ম নেওয়া। আর উপ মানে হচ্ছে প্রধান কিছু একটা তৈরি করতেছি, তার সাথে উপ মানে নিচে, সাব, রাইট? আচ্ছা, তো এখন আমরা দেখি উদ্ভিদের টার্গেট কি ছিল? শর্করা তৈরি করা। এই তো, তোমরা যারা এই বিক্রিয়ার সমতা সাধন নিয়ে বিপদে থাকো, তাদেরকে আমি আজকে আপনার একটা ট্রিক শেখাবো। তোমার এটা কখনোই ভুল হবে না। তোমাকে শুধু একটু মাথা খাটাইতে হবে। দেখো তো, 6টা কার্বন, একটা গ্লুকোজ তৈরি করতে গিয়ে আমরা কি করছি? কার্বন নিছি, রাইট? যে এই কার্বনগুলো এই গ্লুকোজটা তৈরি করবে। তাহলে দেখো তো, এখানে যদি আমরা 6 দিই, তাহলে এইটা আর এইটা ডান। তাহলে বলো তো, 6টা কার্বন একসাথে হলেই তো একটা গ্লুকোজ তৈরি হয়, কারণ গ্লুকোজে কয়টা কার্বন থাকে? 6টা। তাহলে এই দুইটার কিন্তু ঘটনা শেষ, আর ওখানে হাতি দেওয়া যাবে না। তাহলে এখানে দেখো একটা, এখানে দেখো বাকি রইল 2টা। তাহলে এক কাজ করো, এখানে 12 দাও, আর এখানে 6 করে ভাগ করে দাও, দেখবা সমতা সাধন হয়ে গেছে, ওকে। তাহলে বলো তো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি ঘটনা ঘটে? এই ঘটনাটা ঘটে। আমরা এটা এখন ডিটেইল আলোচনা করব, কেন ঘটে, কিভাবে ঘটে, কোন প্রসেসে ঘটে, কোথায় ঘটে, ঠিক আছে? আচ্ছা, আমাদের আরেকটা জিনিস শিখতে হবে, এখানে জারিত হয় কে, বিজারিত হয় কে। আমি এইভাবে মনে রাখি, কতে কার্বন ডাইঅক্সাইড, বতে বিজারণ, ওকে। তাহলে কবি মনে রাখবেন, কতে কার্বন ডাইঅক্সাইড, বিতে বিজারণ। তাহলে কার্বন ডাইঅক্সাইডের কি হয়? বিজারণ হয়।
তাহলে পানি এইটা, পাতে পানি, জিতে জারণ, তার মানে পাজি কবি। কিছু কবিতে একটু পাজি হয় না, একটু ফানি ফানি লেখে, সো দিস ইজ পাজি কবি। কতে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ হয়, পথে হচ্ছে পানি, যা জারণ হয়। তাহলে পাজি কবি দ্বারা মনে রাখবা, কারণ এগুলো পরীক্ষায় দেয় কার জারণ ঘটে কার বিজারণ ঘটে। তো আমি শুধু একটা জিনিস তোমাদের শেখাই, তোমরা তো জানো ইলেকট্রন ছাড়ন মানেই জারণ, ছাড়ন মানেই জারণ, ছাড়ন ইকুয়াল জারণ, রাইট? এই যে পানি দেখতে পাচ্ছ না এখানে, এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় পানিটা কিন্তু ইলেকট্রন ছেড়ে দেয়। তোমাদের আমি যখন ফটোফসফোরাইলেশন পড়াবো এই সালোক সংশ্লেষণে, তখনই শিখবা যে পানিটা প্রোটন হয়, অক্সিজেন হয় এবং ইলেকট্রন হয়। এই ইলেকট্রনটা সে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে দেয়। তো যে ইলেকট্রন ছাড়ছে, রাইট, সেখানে তো জারণ হচ্ছে, তাই না? তাহলে বলো তো পানি কি হচ্ছে? জারণ হচ্ছে। কারণ কি? পানি ইলেকট্রন ছাড়ছে, ছাড়ন ইকুয়াল জারণ। তাহলে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে উল্টা, ইলেকট্রন গ্রহণ করে। কি করে? ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ মানে বিজারণ। শেষ, ডান। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? সমতা সাধন শিখেছি। উপজাত কেন বলতেছে এটাকে আমরা শিখতেছি, কারণ আমরা এটা চাই নাই, আমরা চাইছি এটা, অটোমেটিকলি এটা তৈরি হয়ে গেছে, দ্যাট ইজ বাই প্রোডাক্ট বা উপজাত। এবং একই সাথে আমরা শিখলাম কি কি লাগে এবং কার জারণ কার বিজারণ হয়। পুরো প্রসেসটা এখন আমরা একটু ভিন্ন ভাবে দেখব। ওকে, কিভাবে দেখবো? একটা আমরা চিত্র অঙ্কন করব। এই যে এটা হচ্ছে একটা ক্লোরোপ্লাস্ট। কি এটা? ক্লোরোপ্লাস্ট। তোমরা জানো ক্লোরোপ্লাস্টের এই অংশটাকে বলা হয় মা বলা হয়, ম্যাট্রিক্স বলা হয়। ম্যাট্রিক্স কি জিনিস? ম্যাট্রিক্স বলতে এমন একটা স্পেস, এমন একটা জায়গা বোঝানো হয় যে জায়গায় সব উপাদান আছে, যে জায়গাটা চাইলে কোনো কিছু জন্ম দিতে পারে। তার মানে ম্যাট্রিক্স মানে কি? বিক্রিয়া স্থল। আবার বলো তো, হোয়াট ইজ ম্যাট্রিক্স? ম্যাট্রিক্স মানে বিক্রিয়া স্থল, যেখানে সব উপাদান আছে, পানি আছে, লবণ আছে, এভরিথিং আছে। সো দিস ইজ ম্যাট্রিক্স। এটা আরেকটা বলে স্ট্রোমা। কি বলে? স্ট্রোমা। মাতে মাদার, এই যে দেখো ম্যাট্রিক্সের মাতে মাদার। মাদার মানে কি? আমাদের মায়ের পেটে কিন্তু খাদ্য টাদ্য সবকিছুই আছে, আমরা যখন জন্ম নেই মায়ের পেটে। তাহলে মায়ের পেটের মতো একটা ব্যাপার, যে মায়ের জরায়ুর ভেতরে যখন আমরা থাকি সব উপাদানই পাই। তাহলে এখানে যদি একটা কোনো কিছু তৈরি করতে চাই, সব উপাদান এখানে আছে, তাহলে মা ইকুয়াল মা, রাইট? আচ্ছা, এখানে তোমরা তো জানো এইরকম কিছু কি থাকে, থলির মতো থাকে, যেগুলোকে আমরা কি বলি? থাইলাকয়েড। কয়েড মানে মতো, সো দিস ইজ থলির মতো, ছোট ছোট থলি, রাইট? আচ্ছা, তাহলে এবার বলো তো, আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটা নিছি, প্রথমে আমরা একটা গাছের কথা চিন্তা করছি, যে এইটা হলো একটা গাছের পাতা। একটু খেয়াল করে, দিস ইজ গাছের পাতা, এগুলো হচ্ছে শিরা, রাইট? গাছের পাতাটা কোত্থেকে আসছে? এখান থেকে আসছে, রাইট? সো এটা হচ্ছে গাছের মূল। কি এটা? গাছের মূল, ঠিক আছে। এই যে দেখো ওয়াটার আছে এখানে, ওয়াটারটা মূলের মাধ্যমে শোষিত হচ্ছে। ওয়াটার কিন্তু মূল রোম না, সরি, মূল রোমের মাধ্যমে শোষিত হয়। ওয়াটার কিভাবে শোষিত হয়? মূল রোমের মাধ্যমে। তাহলে ওয়াটারটা এই পাশে দেখো, জাইলেম, জল আসবে জাইলেমের মাধ্যমে, আস্তে আস্তে এই যে দেখো শিরার ভেতর দিয়ে গিয়ে এই যে এখানে যে কোষগুলো আছে, এই কোষের ভেতরে ঢুকতেছে। সো হিয়ার ইজ সেল। এটা কি? সেল। তাহলে বলো তো, এই যে ওয়াটারটা আসলো, ওয়াটারটা সেলের মধ্যে ঢুকলো কিনা? সেলের মধ্যে ঢুকে সে চিন্তা করবে, আচ্ছা এইটা তো হচ্ছে, এইটার নাম তো হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে ওয়াটারটা ধীরে ধীরে দেখো ক্লোরোপ্লাস্টে চলে গেল। কোথায় গেল? ক্লোরোপ্লাস্টে চলে গেল, ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম? মাটির পানিটা ধীরে ধীরে জাইলেম হয়ে হয়ে পাতার শিরা উপশিরা হয়ে কোথায় আসলো? কোষে আসলো, পাতার কোষে, মেজোভিল কোষ বলা হয় এগুলোকে। মেজোভিল কোষে প্রবেশ করলো, করে সে কোথায় প্রবেশ করবে? যে আমি তো পানি, আমার তো সালোক সংশ্লেষণ করতে হবে, আমাকে ক্লোরোপ্লাস্টে যাইতে হবে। এই যে এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টে আসলো। ক্লোরোপ্লাস্টে কিভাবে আসে দেখেন, এই যে মেমব্রেনটা ভেদ করে, রাইট?
মেমব্রেনটা ভেদ করলো, করে এই যে এটা ভেদ করে পানি এই যে এখানে আসে। বলো তো এবার পানি কোথায় যায় আলটিমেটলি? মাটি থেকে উদ্ভিদের পাতার যে কোষগুলো আছে সেই কোষের ভেতরে থাকা ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে যায়, রাইট? কোথায় যায়? থাইলাকয়েডে যায়। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা চিন্তা করি সূর্যালোক। সো দিস ইজ সূর্যালোক। কি এটা? এই যে সূর্য, রাইট? সূর্য ফ্যানের মতো হয়ে গেছে, গরম না দিয়ে বাতাস দিবে। আচ্ছা, অপমান হয়ে যাচ্ছিল তার জন্য। দিস ইজ সূর্য। এবার তুমি শুধু ম্যাপটা চিন্তা করো, তোমাকে ম্যাপটা চিন্তা করতে হবে, তোমার জন্য বায়োলজিটা সহজ হয়ে যাবে। বলো তো সূর্যালোক এবার কি হবে? এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে? যাবে না। সে কোথায় যাবে? থাইলাকয়েডে যাবে, কারণ থাইলাকয়েডে যেগুলোতে ক্লোরোফিল আছে। কোথায় যাবে? সূর্যর আলোটা সরাসরি কিন্তু ক্লোরোফিলে যাবে, তার মানে থাইলাকয়েডে এসে আসতেছে। কারণ সূর্যের আলো তো সব জায়গায় পড়বে, কিন্তু সূর্যের আলোটাকে ধরবে কে? থাইলাকয়েডে থাকা ক্লোরোফিল। ক্লোরোফিল কিন্তু ম্যাট্রিক্সে থাকে না, কোথায় থাকে? থাইলাকয়েডে। তাহলে দেখো, যখন ওরা যখন হচ্ছে ভেতরে চলে আসলো থাইলাকয়েডে সূর্যের আলোটা, তখন সে কি করবে? তখন সে এই জায়গার ক্লোরোফিল দ্বারা গৃহীত হবে। তাহলে এখানে কিছু মেকানিজম আছে, এখানে কিছু মেশিন আছে। সূর্যের আলোটাকে সে গ্রহণ করলো, করে কি করবে? এই পানিটা আছে না, পানিটাকে ভেঙে ফেলবে। অক্সিজেন, প্রোটন এবং ইলেকট্রনে ভেঙে ফেললো। বলো তো পানিটাকে কিসে কিসে ভেঙে ফেললো? অক্সিজেন, প্রোটন এবং ইলেকট্রন। তাহলে এবার বলো তো পানি ভাঙে কোথায়? থাইলাকয়েডে। পানি ভাঙে কার জন্য? সূর্যালোকের জন্য, তাই না? তার সূর্যালোকের জন্য আমাদের পানিটা ভেঙে যাচ্ছে। এই যে পানি যেহেতু ভেঙে যাচ্ছে, দেখো এখন কি ঘটবে? এই যে গ্যাস, গ্যাস অক্সিজেন এই যে বের হচ্ছে, দেখছো? ব্যাপন প্রক্রিয়া বের হচ্ছে। এই যে দেখো, কোষের বাইরে, ক্লোরোপ্লাস্টের বাইরে, দেন কোষের বাইরে, দেন বায়ুমণ্ডলে যাচ্ছে, তাই না? তারপর কিন্তু বায়ুমণ্ডলে যাচ্ছে। তাহলে এখন বাকি রইল কি? ইলেকট্রন এবং প্রোটন। এবার দেখো ইলেকট্রনটা কি হয়। ইলেকট্রন কিন্তু ফাঁকা জায়গায় বহন হইতে পারে না। ইলেকট্রনকে সবসময় কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে বহন করতে হয়। কিসের মাধ্যমে? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম তো কোথায় থাকে? এই যে এখানে থাকে, রাইট? তোমরা কিন্তু জানো এটা। মাইটোকন্ড্রিয়ার কথাই ভাবো। মাইটোকন্ড্রিয়া কিন্তু ক্রিস্টি বা মেমব্রেন, যেটা ভেতরের যে ভাঁজ ভাঁজ মেমব্রেন, ইলেকট্রন ট্রান্সপোর্টটা সেখানে থাকে। মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে? ইলেকট্রন ট্রান্সপোর্টটা মেমব্রেনে থাকে। তো এবার দেখো এই ইলেকট্রনটা এই যে এখানে আসতেছে। খুবই মজার ব্যাপার, একটু খেয়াল করো। ধরা যাক এইটা দেশে বাহিত হইল, এতগুলো থাকবে না, জাস্ট বাহিত হইল, হয়ে খুব মজার ব্যাপার, এই যে ইলেকট্রনটা এটিপি তৈরি করে এবং ইলেকট্রনটা NADPH তৈরি করে। খেয়াল করো, সালোক সংশ্লেষণ যতক্ষণ পড়বা অবশ্যই এখানে পি কথাটা ব্যবহার করো। শ্বসনে গিয়ে পি কথাটা ব্যবহার করা যাবে না। NADPH বা NADPH2 যা ইচ্ছা তাই বলবা। যদিও NADPH2 বলা যায় না, NADPH2 বলা যায় না, ওটাকে বলতে হয় NADPH+H+। তো সেটা ভিন্ন জিনিস, ওটা নিয়ে আমরা আলাদা একটা লেকচার আলোচনা করব। তাহলে এবার বলো আমাকে, সূর্যালোক নিয়ে আসলা, পানিটা ভাঙলা, এই প্রসেসটার নামটাও তো তোমাকে শিখতে হবে, রাইট? এই যে দেখো কি হলো এখানে, আমরা এখন একটু নিচে দেখি। পানি, কার্বন ডাইঅক্সাইড, C6H12O6 প্লাস ওয়াটার প্লাস অক্সিজেন, তাই না? তাহলে কি হলো দেখো তো, সূর্যালোক ক্লোরোফিলে পড়লো, ক্লোরোফিল কি করলো? পানিটা ভাঙলো, পানি ভেঙে, খেয়াল করো, এই যে অক্সিজেনটা তৈরি করলো, পানি ভেঙে কি করলো? অক্সিজেন তৈরি করলো। 2, পানি ভেঙে ইলেকট্রন তৈরি করলো এবং পানি ভেঙে কি তৈরি করলো? প্রোটন তৈরি করলো, রাইট? তাহলে আমরা কিন্তু প্রথমে পানিটা ভাঙলাম। সো যেহেতু প্রথম স্টেজে পানিটা ভাঙা হলো, এই জন্য এটাকে বলা হয় লাইসিস অফ ওয়াটার। কি বলে? লাইসিস অফ ওয়াটার, W, লাইসিস অফ ওয়াটার। বাট এখানে কথা আছে, কার কারণে পানি ভাঙলো? আলোর জন্য। তাহলে সামনে কি দিতে হবে? ফটো, PHOTO। তাহলে বলো তো সালোক সংশ্লেষণের শুরুতে কি হলো? পানি ভাঙলো আলো দ্বারা। এখন আজান হচ্ছে,
তো আমি ধীরে ধীরে বলি, ফটোলাইসিস অফ ওয়াটার। ওকে, তাহলে বলো তো যে সূর্য আলোক সবার আগে পানি ভাঙে না, পরবর্তীতে যে কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইড দিয়ে আমরা গ্লুকোজ এবং ওই যে ওয়াটার বা এগুলো বানাবো। ঠিক আছে, তাহলে এখন আমরা আগাই। এই যে দেখো ইলেকট্রনটা এই যে মেমব্রেন দিয়ে বাহিত হয়ে এটিপি এবং এনএডিপিএস উৎপন্ন করছে। প্রশ্ন হলো এই যে তৈরি করলো এই প্রসেসটার নাম কি? এই প্রসেসটার নাম হচ্ছে, এই যে প্রসেস তৈরি করলো, এখানে দেখো ফসফেট যুক্ত হলেই তো এটিপি তৈরি হয়, তাই না? এডিপি এর সাথে একটা ফসফেট যুক্ত হলেই তো এটিপি তৈরি হয়। তো তোমরা যারা জানো না তাদেরকে বলে রাখি, ফসফেট যুক্ত হলে এটাকে বলা হয় ফসফোরাইলেশন। কি বলে? ফসফোরাইলেশন। তাহলে বলো তো এই যে এটিপি যে তৈরি করলাম আমরা, এই প্রসেসটার নাম কি? তাহলে আমরা এখানে লিখি ফসফোরাইলেশন, রাইট? কিন্তু আলোর জন্য তো ফসফোরাইলেশনটা ঘটলো, আলোর জন্য তো এটিপি উৎপন্ন হলো, এই জন্য আমরা এটা কি বলবো? ফটো ফসফোরাইলেশন। তাহলে প্রত্যেকটা শব্দ কেন ব্যবহার করতেছি এটা শিখতে হবে। এটিপি তৈরি করছি এডিপির সাথে একটা ফসফেট যোগ করে, সো দিস ইজ ফসফোরাইলেশন। 2 নম্বর হচ্ছে আলোর জন্য ব্যাপারটা ঘটলো, এই যে আলোর জন্য ভাঙলো বলেই তো হইলো, এই জন্য এটার নাম হচ্ছে ফটো ফসফোরাইলেশন। ফটো ফসফোরাইলেশন কিন্তু 2 ধরনের হয়, একটা সাইক্লিক একটা নন সাইক্লিক। সেটা আমরা পরে পড়বো, কারণ এই ভিডিওর পরে তো ওগুলো আসবে, তখন আমরা এই যে এই জায়গা তখন ডিটেল পড়বো, তখন আমি এটা শেখাবো। ঠিক আছে, আচ্ছা। সো এখন দেখো এই প্রসেসে শুধু এটিপি উৎপন্ন হয় না, এনএডিপিএস উৎপন্ন হয়। সো আমরা এখন ভাবলাম যে এখানে আসলে শক্তি উৎপন্ন হয়েছে। তো প্রশ্ন হলো এই শক্তিগুলো কোত্থেকে আসলো? শক্তিগুলো কোত্থেকে আসলো? এই যে সূর্য থেকে যে 50-60টা ফোটন আসে, হ্যাঁ, প্রত্যেক 50-60টা ফোটন দ্বারা কিন্তু এগুলো তৈরি করা সম্ভব। তাহলে এগুলো যদি তুমি আরো এক সেট তৈরি করতে চাও তাহলে 100 থেকে 120টা ফোটন লাগবে। আর 3টা যদি তৈরি করতে চাও তাহলে 150 থেকে 180টা ফোটন লাগবে। তাহলে একটা বিক্রিয়াতে এগুলো একটা পানি 6টা অক্সিজেন 6টা উৎপন্ন করতে গেলে তোমাকে 50 থেকে 60টা ফোটন লাগবে। ফোটনের ভেতরে এনার্জি আছে। কি এনার্জি আছে দেখো, এখান থেকে যে এনার্জিটা আসতেছে দিস ইজ কল্ড লাইট এনার্জি। কি বলে? আলোক শক্তি। হোয়াট ইজ দিস? লাইট এনার্জি। এবার বলো তো এই যে এখান থেকে যে আসলো, কে আসলো? লাইট এনার্জি আসলো। তাহলে আমরা এখন দেখতেছি যে সূর্যের আলোর যে ফোটনের মাধ্যমে শক্তিটা আসছে, এটা ভালো করে খেয়াল করো। সূর্যের আলো যে ফোটনটা আসতেছিল, ওই ফোটনের ভেতরে যে শক্তিটা ছিল, সেই শক্তিটা কিন্তু ইলেকট্রনের কাছে আসে। কার কাছে আসে? ইলেকট্রনের কাছে আসে। তোমরা তো জানো ইলেকট্রন এমন একটা পার্টিকেল যেটা হচ্ছে কি করে, শক্তি মানে এনার্জি হচ্ছে করে কিছু না কিছু করে, তো লোকোমোশন করে, রাইট? সো ইলেকট্রনের কাছে শক্তিটা আসে। ইলেকট্রনটা করে কি, এই যে এই পাশে যায়, যাওয়ার পর এই নিজের শক্তিটা এটিপি এনএডিপিএস2 ভেতরে ফিক্স করে দেয়। সূর্যের আলোটা এসে ইলেকট্রনের ভেতরে তার শক্তিটা দিচ্ছে, ইলেকট্রনের শক্তিটা এটিপি এবং এনএডিপিএস2 ভেতরে যাচ্ছে। ওকে, এবার এটিপি এবং এনএডিপিএস2 তে থাকা এই যে সূর্যের যে শক্তিটা, এইটা এখন কি করতেছে? দেখো বাইরে চলে আসছে। কোথায় চলে আসছে? ম্যাট্রিক্সে চলে আসছে, রাইট? তখন প্রশ্ন হলো ম্যাট্রিক্সে কি থাকে? ম্যাট্রিক্সে সাধারণত অনেক বড় জায়গা, যেহেতু এখানে বড় বড় এনজাইমগুলো থাকে, বড় বড় চক্রগুলো এখানে হয়, এগুলোর ভেতরে কিন্তু বড় চক্র ঘটাইতে পারবেন না। আপনি যদি গ্লুকোজ গুলো এখানে তৈরি করতেন, এই গ্লুকোজটাকে বের করে বাইরে আনতে আনতে উদ্ভিদ মারাই যেত, তাই না? আপনাকে যদি বলে যে 1 প্লেট ভাত খাওয়ার জন্য আপনাকে আজকে বাংলাদেশ থেকে সৌদি আরব গিয়ে হেঁটে যাইতে হবে, 1 প্লেট ভাত খাইতে গিয়ে যদি আপনি সৌদি আরবে হেঁটে যান, গেলেন কোনো না কোনো ভাবে, সৌদি আরবে গিয়ে 1 প্লেট ভাত খাইলেন, খাওয়ার পর আবার বাংলাদেশ হেঁটে আসতে পারবেন? মারা যাবেন। তাহলে এমন কোনো আমরা কাজ করব না যখন আসলে খাওয়ার উদ্দেশ্যেই যাব কিন্তু উদ্দেশ্যটা সফল হবে না। আপনি দেখেন না, দিস ইজ গ্লুকোজ, এই পেনটা আপনি যদি গ্লুকোজটা এর ভেতরে তৈরি করেন, এই জিনিসটাকে বাইর করে কোষের অন্য জায়গায় পৌঁছাইতে গেলে আপনার 12টা বেজে যাবে। এই মেমব্রেন ভেঙে বাইর করতে হবে, এই পাশে নিয়ে আসতে হবে, এই যে এখানে মেমব্রেন আছে বাইরে, আর এটা বের করে দেন কোষের বাইরে, এরকম করতে করতে ভাত টানাটানি করতে গিয়ে আপনি মারা যাবেন, শক্তি শেষ। সো আপনাকে এই জিনিসটা এমন একটা জায়গায় তৈরি করতে হবে, এখানে তৈরি করতে হবে, তাহলে এরপর বাইর করে নিয়ে যাবেন বেশ সহজে। এখানে করলে কি হতো? বেশিক্ষণ লাগতো, আরো বেশি খরচ হতো এটিপি। সো এটিপি তৈরির চিন্তা করতেছেন, আবার এটিপি তৈরি করতে গিয়ে বেশি এটিপি তৈরি করতেছেন, তা তো করা যাবে না। গ্রাম অঞ্চলে যেটা হয়, 1.5 লাখ টাকা দিয়ে বাথরুম বানায় গ্রাম অঞ্চলে, 1.5 লাখ টাকা দিয়ে বাথরুম হয়, 300 টাকায় বাথরুম, 600 টাকায় বাথরুম কিন্তু একটা সময় গ্রামে বানাইতো, যখন বাংলাদেশে স্যানিটেশনের উপর কাজ করতেছিল গভর্নমেন্ট এবং এনজিও গুলা। মানুষ এখন করে কি 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে বাথরুম বানায়,
অথচ টাকা করছে সব ঋণ দিয়া, খাওয়ার টাকা নেই এখন, খাবে কি আর বাথরুম কেমনি ইউজ করবে, এই কাজ করা যাবে না। সো সেল জানে, এ জানে যে আমি যদি গ্লুকোজ তৈরি করি, পানিকে আমি এখানে ভাঙছি, মানে অর্ধেক কাজ এখানে করছি, কিন্তু এখান থেকে কাজটা আমি বাইরে করব। এই যে দেখো এটিপি চলে আসছে, এনএডিপিএস চলে আসছে, এই যে এখানে একটা বড় বিক্রিয়া আছে, তোমরা সবাই এই বিক্রিয়াটার নাম জানো, দিস ইজ কল C3 বিক্রিয়া। কি বিক্রিয়া? C3 বিক্রিয়া। যে বিক্রিয়ার শেষে কি উৎপন্ন হয়? কি উৎপন্ন হয়? গ্লুকোজ উৎপন্ন হয়, তাই না? তাহলে বলো তো এবার কার্বন ডাই অক্সাইডটা কোথায় আসবে? আমি এবার ছবিটা দেখাই। এই যে দেখো, দিস ইজ পাতা, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডটা পাতায় প্রবেশ করবে, স্টোমাটার মাধ্যমে আসলো, এসে সে করবে কি, সেলের ভেতরে প্রবেশ করে, এই সেল, আচ্ছা কার্বন ডাই অক্সাইডটা সেলে প্রবেশ করলো, সেলের ভেতরে প্রবেশ করে সে এবার চলে যাবে হচ্ছে ক্লোরোপ্লাস্টের দিকে, তার মানে এটা ক্লোরোপ্লাস্ট। তাহলে এই যে দেখো সে কি করলো, এই ক্লোরোপ্লাস্টে আসলো, কি আসলো? কার্বন ডাই অক্সাইড। এসে সেই পাশে এসে এই যে দেখো কার্বন ডাই অক্সাইড এই চক্রে প্রবেশ করে। তার মানে এবার আমরা কার্বন ডাই অক্সাইডটা দেখতেছি, রাইট? কার্বন ডাই অক্সাইডটা দেখতেছি। তাহলে এবার দেখো এই কার্বন ডাই অক্সাইডটা এসে এই চক্রে প্রবেশ করে ঘুরে এটা হয়, তার মানে এই এটিপি গুলো এই চক্রে লাগে, এই এটিপি গুলো এই চক্রটা চালাইতে ব্যবহার করা হয়। তাহলে আমরা কি দেখলাম? এই এটিপি আসছে কোথা থেকে? পানি থেকে, রাইট? এই এটিপি কোথা থেকে আসে? পানি থেকে। আর পানির ভেতরে এই শক্তি কে দিল? সূর্য। তার মানে সূর্যের শক্তিটা আসলে এখান থেকে এসে এটিপি বানিয়ে এই চক্রটা চালায়। বুঝতে পারছো? এই চক্রটা চালায়। আরেকটা মজার জিনিস দেখো, এই চক্রটা চালাইতে যে সূর্যের শক্তিটা আমরা নিয়ে এসি এইভাবে, এই শক্তিগুলো যখন এই চক্রে ঢোকে, ঢুকতে ঢুকতে হয় কি, এই যে এটার মধ্যে আবদ্ধ হয়ে যায়, শক্তিগুলো গ্লুকোজের মধ্যে আবদ্ধ থাকে। তাহলে বলো তো, সূর্য থেকে শক্তিটা পানি, পানি হয়ে ইলেকট্রন, ইলেকট্রন হয়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হয়ে যে এটিপি এনএডিপিএস, এই এটিপি এনএডিপিএস C3 তে আসলো, C3 থেকে গিয়ে তারা আসলে কোথায় ঢুকলো? C6H12O6 এর মধ্যে। বুঝতে পারছেন? এই যে দেখেন কার্বন ডাই অক্সাইডের বেসিক্যালি এখানে একটা কার্বন, কার্বন, তো এই চক্রে হয় কি, একটা কার্বন, আরেকটা কার্বন ডাই অক্সাইড আসলে আরেকটা কার্বন, আরেকটা কার্বন ডাই অক্সাইড আসলে আরেকটা কার্বন, আরেকটা আসবে আরেকটা কার্বন, আরেকটা কার্বন ডাই অক্সাইড আসবে আরেকটা কার্বন, আরেকটা কার্বন ডাই অক্সাইড আসবে আরেকটা কার্বন। তার মানে দেখো একটার পর একটা কার্বন ডাই অক্সাইড আসতেছে, আর এক একটা করে কার্বন যুক্ত হয়ে পরস্পরের সাথে কি তৈরি করতেছে? গ্লুকোজ। এই যে বন্ধনগুলো তৈরির সময় যে শক্তিগুলো লাগে, তার মানে এগুলাতে কি ঢুকে? দেখো কি ঢুকতেছে এগুলাতে? শক্তি। এই শক্তিটা কোথা থেকে আসছে? এই যে এই শক্তিগুলো। তাহলে আলটিমেটলি আমরা যে গ্লুকোজটা পাচ্ছি, সেই গ্লুকোজের মধ্যে যে শক্তিটা থাকতেছে সেটা এখান থেকে চলে আসতেছে, সূর্যালোক থেকে এইভাবে আসতেছে। সো আমরা এবার বুঝলাম কার্বন ডাই অক্সাইড থেকে উৎপন্ন হয় কে? এইটা। কার্বন ডাই অক্সাইডটা কি উৎপন্ন হয়? গ্লুকোজ উৎপন্ন হয়। পানিটা কিভাবে উৎপন্ন হয় এটা আমরা পরবর্তীতে শিখবো, এটা চিন্তার একদমই কিছু নেই। পানিটা কিভাবে উৎপন্ন হয় এটা আমরা শিখবো। তাহলে এখন আমরা শিখলাম, এক এক করে দেখি। এই জায়গাটা আমরা পুরোটা আরেকবার দেখি। ওয়াটার, ওয়াটার থেকে এটিপি এবং NADPH2, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের চক্রে প্রবেশ করে, করে এই যে গ্লুকোজ তৈরি করতেছে, রাইট? তাহলে গ্লুকোজ পেলাম। তার মানে ওয়াটার থেকে এটা আসে, এরা এই চক্রটা চালায়, কার্বন ডাই অক্সাইড চক্রের মধ্যে প্রবেশ করে গ্লুকোজ তৈরি করে। আর এগুলো তৈরির জন্য কে লাগতেছে? সানলাইট লাগতেছে। আর এই সানলাইটটাকে ধরার জন্য এই জায়গাতে কি থাকতেছে? ক্লোরোফিল। ক্লোরোফিল। সো এই হলো একটা বেসিক সালোক সংশ্লেষণ। এই হলো একটা সালোক সংশ্লেষণের ডিরেকশন, কোনটা কোথায় কিভাবে করতেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। 1 মিনিটের মধ্যে আমি পুরো ব্যাপারটা আরেকবার বলছি। সালোক সংশ্লেষণ, যেখানে আলো লাগে, দুইটা জিনিস একসঙ্গে তৈরি করে। ফটো মানে হচ্ছে আলো, মানে সানলাইট, সিন মানে টুগেদার, দুইটা জিনিস একসাথে হয়, হয়ে তৈরি করে কি সেটা? এই দেখো, পানি এবং কার্বন ডাই অক্সাইড একসাথে হয়, তৈরি করে বা সিনথেসিস করে হলো এটা। লাগে কে? সূর্যালো। কারণ গ্লুকোজের মধ্যে যে শক্তিটা সঞ্চিত আছে, এটা কোথা থেকে আসছে? সূর্য থেকে চলে আসছে, তাই না? এবার বলো তো, সূর্যালোকটা যেন ধরতে পারি আমরা, তারপরে আমরা এটা তৈরি করি, তাহলে কে কাজ করে? ক্লোরোফিল। ক্লোরোফিল কোথায় থাকে? গাছের পাতায় কিংবা গাছের সবুজ অংশ, রাইট? তো এই ব্যাপারটা হলো, এখানে বাই প্রোডাক্ট কি হলো? অক্সিজেন। এরপর আমরা সমতা সাধন কিভাবে করব? আমরা দেখবো যে গ্লুকোজে 6টা কার্বন আছে, এই জন্য আমরা কার্বন ডাই অক্সাইডকে 6 দিব, কাজ শেষ। এটার কাজ শেষ। তাহলে এটাতে আমরা যে 12 দেই, তাহলে ওই দুটাতে আমরা 6 করে দিয়ে দেবো, আমাদের সমতা সাধন শেষ। এবার কে জারিত, কে বিজারিত হচ্ছে? কবি, কার্বন ডাই অক্সাইড বিজারিত হচ্ছে, পাজি, পানি জারিত হচ্ছে। ডান। আচ্ছা, এই যে পানি যে জারিত হচ্ছে, প্রমাণ কি?
জারণ মানে ছাড়ন, ছাড়ন মানে ইলেকট্রন ছাড়ন। এই যে পানিটাই তো ইলেকট্রনটা ছাড়তেছিল, তাই না? পানি থেকে তো ইলেকট্রন আসতেছিল। ওকে, ভেরি গুড। এবার চলে আসি আমরা বিক্রিয়াটাতে। কিভাবে হয়? মাটি থেকে পানি আসে কোথায়? ক্লোরোপ্লাস্টের স্টোমার মধ্যে। 2, অক্সিজেন কিভাবে, কার্বন ডাই অক্সাইড কিভাবে আসে? পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে আসে। তার মানে কার্বন ডাই অক্সাইড স্ট্রোমাতে, আর পানি হচ্ছে থাইলাকয়েডে। সূর্যালোক আসলো, থাইলাকয়েডের যে কিছু জিনিস থাকে, দেয়ার কল, এদের নাম ফটোসিস্টেম বা ক্লোরোফিল যেখানে থাকে আর কি, দ্যাট ইজ কল ফটোসিস্টেম। সূর্যালোকটাকে তাকে গ্রহণ করে, পানিটাকে ভেঙে ফেলে। এই পানিকে যে ভেঙে ফেলতেছে, দ্যাট ইজ কল ফটোলাইসিস অফ ওয়াটার। পানিকে যখন ভেঙে ফেলে, প্রোটন, অক্সিজেন এবং ইলেকট্রন উৎপন্ন হয়। ইলেকট্রনটা অ্যাকচুয়ালি সূর্যালোকের শক্তিটা নিজে ধারণ করে। ইলেকট্রনটা কি করে? এদিকে যাবে ইলেকট্রন ট্রান্সপোর্টের মাধ্যমে, কারণ ট্রান্সপোর্ট মাধ্যম ছাড়া ইলেকট্রন যাইতে পারে না। সেটা আমরা মাইটোকন্ড্রিয়াতেও দেখছি, এখানেও দেখতেছি। এখান থেকে অক্সিজেনটা বের হয়ে চলে যায়, যেটা প্রাণীরা গ্রহণ করে। এবার দেখো, ইলেকট্রনটা যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে যায়, তখন এটিপি এবং এনএডিপি উৎপন্ন হয়। তাহলে আমরা দেখলাম পানি থেকে আলটিমেটলি এটা উৎপন্ন হলো, সূর্যালোকটাই আলটিমেটলি এটা তৈরি করলো। তাহলে এদের মধ্যে যে শক্তিটা আছে, শক্তিটা সূর্যালোক থেকে আসছে। তার মানে এই বিক্রিয়াতে কিন্তু শক্তির একটা ট্রান্সফার হচ্ছে। শেষে আমরা এটা নিয়ে কথা বলবো। দেন এটা কি করতেছে? এই শক্তিটা ব্যবহার করে আমরা একটা বিশাল চক্র চালাইতেছি, যে চক্রে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে, যে চক্র ম্যাট্রিক্সে বা স্ট্রোমাতে ঘটে, যে চক্রে শেষ পর্যন্ত গ্লুকোজ উৎপন্ন হয়। তাহলে এক একটা গ্লুকোজ তৈরি করতে গেলে তোমার 6টা কার্বন ডাই অক্সাইড লাগবে, কারণ প্রত্যেকটা কার্বন ডাই অক্সাইডে একটা করে কার্বন আছে। 6টা কার্বন ইকুয়াল একটা গ্লুকোজ, রাইট? তাহলে এই যে শক্তিটা তুমি এখানে ব্যবহার করলা, চক্রটা চালাইলে, আলটিমেটলি সব শক্তি কোথায় গিয়ে আটকে যাচ্ছে? গ্লুকোজের এই যে কার্বন কার্বন বন্ধনগুলোর মধ্যে, রাইট? কার্বন কার্বন বন্ধনগুলোর মধ্যে শক্তিটা থাকে। এরপর কি ঘটে? এরপর এই গ্লুকোজটা বের হয়ে যায়, বের হয়ে সুক্রোজে পরিণত হয়। কিসে পরিণত হয়? সুক্রোজ। সুক্রোজটা কিন্তু আমাদের উদ্ভিদের যে দেহ আছে, সেখানে ফ্লোয়েম নামক যে টিস্যু আছে, ফ্লোয়েম, এই ফ্লোয়েমের মাধ্যমে পাতা থেকে সারা দেহে বাহিত হয়। এবার বলো তো, গ্লুকোজ বাহিত হচ্ছে না সুক্রোজ বাহিত হচ্ছে? সুক্রোজ। তাহলে গ্লুকোজটা সুক্রোজে কনভার্ট হয়ে যায়, কারণ গ্লুকোজ বহন করা খুব টাফ। গ্লুকোজ কিন্তু রিয়েক্টিভ। গ্লুকোজ কেন রিয়েক্টিভ? কারণ গ্লুকোজকে বলা হয় বিজারক চিনি, বিজারক শর্করা। ওকে, যেটা আমরা হচ্ছে কোষ রসায়নে গিয়ে পড়বো। তাহলে এই জন্যই যে তোমাকে আমি পরিবহন করব, তোমাকে আমি গাড়িতে করে নিয়ে যাবো, তুমি আশেপাশের মানুষের সাথে হাই হ্যালো করবো, এটা চলবে না। চুপচাপ নিয়ে যাবো, তাড়াতাড়ি নিয়ে যাবো। দ্যাট ইজ হোয়াই গ্লুকোজটাকে সুক্রোজ বানানো লাগছে। সুক্রোজ চুপচাপ, এটা অবিজারক চিনি। সুক্রোজ ফ্লোয়েমের মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন অঙ্গ, এবং দিন শেষে তারা কোথায় যায়? মূলে। এবং মূলে গিয়ে এই সুক্রোজটা পরবর্তীতে স্টার্চে কনভার্ট হয়। স্টার্চ বা শ্বেতসার, স্টার্চ বা শ্বেতসার। স্টার্চের নাম, আরেক নাম শ্বেতসার, কারণ এটা হচ্ছে সাদা রঙের এবং এটা পুষ্টি। সার মানে পুষ্টি। তাহলে স্টার্চ হচ্ছে পুষ্টিকর একটা উপাদান, যেটা সাদা বর্ণের, এই জন্য এর নাম শ্বেত সার। যেমন ভাত একটি শ্বেতসার, আটা একটি শ্বেতসার। দেখো, সবাই সাদা বর্ণের এবং সবাই আমাদের পুষ্টি দেয়, এটিপি দেয়, রাইট? তাহলে আমরা পুরো প্রসেসটাই বুঝছি। শুধু এখানে একটা জিনিস বাকি রইল, সেটা হলো শক্তির ট্রান্সফার, শক্তির রূপান্তর। কি হয় এখানে? আলোক শক্তিটা খেয়াল করো, আলোক শক্তিটা কিসে ট্রান্সফার হচ্ছে? এখানে, এই যে এখানে আসতেছে শক্তিটা, তাই না? তাহলে এটা আমরা বলতে পারি রাসায়নিক শক্তি। কেমিক্যাল যেহেতু, রাসায়নিক শক্তি, রাইট? আলোক শক্তিটা কিসে রূপান্তর হচ্ছে? রাসায়নিক শক্তিতে। 2 নম্বর হচ্ছে আরেকটা ঘটনা ঘটতেছে এখানে, সেটা হলো, এটাকে বলা হয় ফিজিওলজিক্যাল প্রসেস বা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। ফিজিওলজিক্যাল প্রসেস বা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। হোয়াট ইজ শারীরবৃত্তীয় প্রক্রিয়া আর ফিজিওলজিক্যাল প্রসেস? যে প্রসেসে কোষ জড়িত বা সাইটোপ্লাজম জড়িত, ঠিক আছে, তাকে বলা হয় কি বিক্রিয়া? শারীরবৃত্তীয় প্রক্রিয়া বলা হয়। আমরা তো জানি যে প্রস্রবণ হলো শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এটাও যেহেতু কোষের সাইটোপ্লাজমেই ঘটতেছে সব ব্যাপারগুলো, সাইটোপ্লাজম এবং অঙ্গাণুর মধ্যে, সো দিস ইজ শারীরবৃত্তীয় প্রক্রিয়া। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।